আগামীকাল অর্থাৎ 5ই অক্টোবর বৃহস্পতিবার দুপুর 2টোয় এই মামলার পরবর্তী শুনানি। এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জুড়েছে রিমিক, তোমার কাছে যে প্রশ্ন রাখবো, একেবারে আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি, বৃহস্পতিবার দুপুর 2টোয় এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কি সেই মামলা? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে ইডির তলব। কি বিষয়, কি বিস্তারিত, এখনকার কি আপডেট, একটু বিস্তারিত জানাও। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আবেদন করেছিলেন, অর্থাৎ গত 29শে সেপ্টেম্বর বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন যে গত 3 তারিখ যে ইডি তাকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিজিও কমপ্লেক্সে, সেই সিজিও কমপ্লেক্সে গিয়ে সেটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। এবং আগের দিন যেটা আমরা জানি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিস্ট অ্যান্ড বাউন্ড যে সংস্থা, সেই সংস্থার সমস্ত সম্পত্তির খতিয়ান, সমস্ত রিপোর্ট, সেই কোম্পানির যে 6জন ডিরেক্টর আছে তাদের সম্পত্তির খতিয়ান, সিইও অর্থাৎ বর্তমান সিইও অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান, এবং এই সংস্থার কর্মী যারা রয়েছেন তাদের সম্পত্তির খতিয়ান, এবং সংস্থার এমওইউ, মেমোরান্ডাম অফ অ্যাকাউন্টিং, রেজিস্ট্রেশন, সমস্ত কিছু তথ্য বিস্তারিত জমা দিতে বলেছিল। সেই রিপোর্ট জমা দিয়েছিল ইডি গত 21শে সেপ্টেম্বর। সেই রিপোর্ট দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন যে তদন্ত গত 15 মাস ধরে তদন্ত করছে, সেই তদন্ত নিশ্চয় জিরো, ইডি ব্যর্থ, এই মন্তব্য করেন বিচারপতি সিনহা। কারণ সেই রিপোর্টে দেখা যায় যে আপডেট কোনো তথ্যই তুলে ধরতে পারেনি ইডি। কেন পারেনি? রিমিক, এখানেই আমার প্রশ্ন। একাধারে বলছে অমৃতা সিনহা যে নিটফল একেবারে শূন্য, আবার আরেক ধারে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে তদন্তকারী সংস্থার যে নির্যাস সেটা শূন্য নয়, একেবারে মাইনাসের দিকে রান করছে। এখানে বিচারপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট একেবারে মিলে যাচ্ছে নাকি? একদমই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমাকে এর আগে যতবার ডাকা হয়েছে, গত 13ই সেপ্টেম্বর ডাকা হয়েছে, আমাকে 9 ঘন্টা 40 মিনিট ধরে জেরা করা হয়েছে, নিট ফল 0, আমাকে তারা কোনো তথ্য তারা চায়নি। আদালতও একই কথা বলছে। বিচারপতি সিনহা এই প্রশ্ন তুলেছিলেন এদিকে কাছে যে আপনারা 9 ঘন্টা 10 ঘন্টা ধরে জেরা করছেন, তারপরে তার নিট ফল হচ্ছে এইটা। আপনারা তাহলে কি সারাদিনে আপনারা এর আগে যতবার জেরা করেছেন প্রত্যেকবার কি তাহলে একটা করে প্রশ্ন করে করতে আপনাদের 9 ঘন্টা সময় লেগে যাচ্ছে? তারপর আবার একটা মনে করে আপনাদের একটা প্রশ্ন করতে হবে, তাই আবার সমন পাঠান, নিটফল 0। সেই কারণেই বলছে এই তদন্ত ইডির যে তদন্তকারী অফিসার ছিল অর্থাৎ আইও মিথিলেশ মিশ্র, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার ভূমিকা নয় তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। তাকে বাধ্য হয়েছে অপসারণ। শুধু এক্ষেত্রেই নয়, আজকে কলকাতা হাইকোর্টে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে কটা মামলা চলছে, প্রত্যেকটা মামলাতে এর আগেও আমরা দেখেছি জাস্টিস গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরাসরি এই একই কথা বলেছেন, অযোগ্য বলেছেন, থার্ড গ্রেডেড বলেছেন। এই তদন্তকারী অফিসারদের থার্ড গ্রেডেড, এতদিন ধরে তদন্ত করছে, তার রিটফল 0। একেবারে তাই রিমিক, না হলে এই জায়গাতেই অদ্ভুত একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এই রাজ্যের বাইরে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, একেবারে সঞ্জয় সিং, আজই একেবারে সঞ্জয় সিংকে ইডি কিন্তু অ্যারেস্ট করে ফেলেছে। এই যে বাকি স্টেটগুলোতে তৎপরতা আর আজকের এখানের তৎপরতা যেন তদন্ত এগোতেই চাইছে না। এখানে তো প্রশ্ন উঠবে ইডির ওপর, তদন্তকারী সংস্থার ওপর, যে আদৌ তদন্ত করছে নাকি একটা শিথিল গতিতে যাচ্ছে। কবে আসবে তদন্তের ভার, কবে আসবে তদন্ত থেকে নির্যাস? একদমই। তুমি সঞ্জয় সিং বলছো, এর আগে তুমি দেখো যখন চিদম্বরম অর্থমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে যখন হলো, তিনি যখন বিরোধী দলে ছিলেন তাকে বাড়ি থেকে গিয়ে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল। আজকে যদি ইডির কাছে প্রপার প্রমাণ থাকে, 2 তদন্তকারী সংস্থা, শুধু ইডি নয়, সিবিআই, 2 তদন্তকারী সংস্থার কাছে যদি প্রপার তথ্য থাকে, যে তথ্য প্রোভাইড করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যাদেরকে সাক্ষী হিসাবে ডাকা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তিনি অ্যাকিউজ নন, তিনি অভিযুক্ত নন, তাকে সাক্ষী হিসাবে রাখা হয়েছে। তার সংস্থা লিস্ট অ্যান্ড বাউন্ড, তিনি সেই সংস্থার একসময় ডিরেক্টর ছিলেন, এখন তিনি সিইও বর্তমানে। তার সংস্থা যেহেতু কাজ করছেন সুজয় কৃষ্ণ ভদ্র, এই সুজয় কৃষ্ণ ভদ্রই নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত, তিনি জেলে হেফাজতে রয়েছেন, এই মুহূর্তে কাস্টডিতে রয়েছেন। সেই সুজয় কৃষ্ণ ভদ্রই লিস্ট অ্যান্ড বাউন্ডের অন্যতম ডিরেক্টর। ফলে এই লিস্ট অ্যান্ড বাউন্ড সংস্থা এই নিয়োগ দুর্নীতিতে অবৈধ আর্থিক লেনদেনের সাথে যুক্ত, সেই কারণেই কিন্তু এই সমস্ত তথ্য চাওয়া হচ্ছে। আর সেই তথ্য কিন্তু জোগাড় করতে পারছে না, এইখানেই বারবার প্রশ্ন তুলছে সুবিচারক বিরোধীরাও এই প্রশ্ন তুলছে যে অন্য রাজ্যের ক্ষেত্রে ইডি বা সিবিআই যতটা তৎপর, এই রাজ্যের ক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে সেই তদন্ত কেন মন্থর হয়ে যাচ্ছে, কেন চিঠি হয়ে যাচ্ছে, সেই প্রশ্ন
আদালত বারবার তুলেছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগের দিন আমরা দেখেছি গত 13ই সেপ্টেম্বর ভিডিও কনফারেন্স থেকে প্রায় 9 ঘন্টা জেরার পর তিনি বেরিয়ে বলেছেন আমি 0 নয়, আমি ইডিকে -2 দিচ্ছি। মাইনাস, তারা কিছুই করতে পারছে না, শুধু আমাকে ডাকছে, তাদের সময় নষ্ট হচ্ছে, আমার সময় নষ্ট হচ্ছে। আজকেও কিন্তু সেই আবেদনেই কিন্তু একই আবেদন করা হয়েছে। যে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে এটা খুব সত্য কথা, যে এর আগেও আমরা দেখেছি তিনি নবজোয়ার কর্মসূচিতে যখন ছিলেন সেই সময়টাকে বেছে বেছে ইডি ডেট দিচ্ছে, তলব করছে। তার যখন ঘোষিত কর্মসূচি দিল্লিতে ছিল 1 তারিখ থেকে 4 তারিখ এই কেন্দ্রে বঞ্চনা দিতে রাজ্যের বকেয়া টাকা আদায় দিয়েছে। শুধু তাই নয় রিমিক, একেবারে যা দেখা যাচ্ছে মূলত মেয়র ফিরহাদ হাকিম কিন্তু একেবারে বলছেন যে শুধুমাত্র অভিষেক ব্যানার্জিকে টানাটানি করলে ব্যাপারটা ডিফারেন্ট হতো, কিন্তু এবার তো একেবারে পরিবার নিয়ে টানাটানি শুরু হয়েছে, একেবারে রুজিরা থেকে শুরু করে তার মা বাবাকেও তলব করেছে। একদমই, কেন তলব করছে আবারও তোমায় বলছি, যে যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্র নাম জড়িয়েছে, তিনি অভিযুক্ত, তাকে কাস্টডিতে নেওয়া আছে। সেই সুজয় কৃষ্ণ ভদ্র লিফট অ্যান্ড বাউন্ড সংস্থার একজন ওয়ান অফ দ্য ডিরেক্টর। এইখানে মোট 6 জন ডিরেক্টর আছে লিফট অ্যান্ড বাউন্ডে বর্তমানে। সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা ও মা লতা বন্দ্যোপাধ্যায় এবং অভিক বন্দ্যোপাধ্যায়, এরকম 6 জন ডিরেক্টর। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও। সেই কারণে ইডি জানার চেষ্টা করছে যে এই লিফট অ্যান্ড বাউন্ড সংস্থার প্রথমে ঠিকানা দেখানো হয়েছিল যখন রেজিস্ট্রেশন হয়েছিল লিফট অ্যান্ড বাউন্ডে, তখন 33B হরিস্টেডের ডিস্ট্রিক্ট। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা। তারপরে সেই ঠিকানা পরে বদল করা হয়, সেই ঠিকানা বদল করে কি করা হয় 188B হরিস্টেড ডিস্ট্রিক্ট। বর্তমানে একেবারেই তাই রিমিক, তোমাকে ধন্যবাদ এই বিষয়ে আমাদের জানানোর জন্য। একেবারে যে চিত্র আমাদের তুলে ধরছি বারবার করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবারে কিন্তু আসতেই হবে ইডির কাছে, ইডির তলবে সাড়া দিতে হবে। কিন্তু এই বিষয়ে আইনজীবী কি বলছেন একবার সেই দিকে নজর রাখবো। দেখুন, সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে ইডির কাছে, ইডির যে অ্যাডভোকেট ওনার কাছে জানতে চেয়েছেন যে যদি অভিষেক ব্যানার্জিকে ডিরেকশন দেওয়া হয় যে যা যা ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছেন সেই ডকুমেন্টসগুলো 12 তারিখের মধ্যে ইডির অফিসে তিনি পৌঁছে দেবেন। সেই ডকুমেন্টস দেখে যদি আজকে ইডি মনে করেন যে এরপরেও অভিষেককে ডাকা প্রয়োজন, তাহলেই অভিষেককে ডাকবে। সেই মর্মে ইডি বলেছে না, সেটা সম্ভব না, কারণ আমার অভিষেক ব্যানার্জিকেও দরকার, কারণ ওই ডকুমেন্টস দেখে ওনাকে আমার প্রশ্ন করতে হবে। ইডি সেই মর্মে কোর্ট বলেছে আপনি ইডি অফিসারদের থেকে ইনস্ট্রাকশন নিয়ে কালকে দুপুর 2টোর সময় কোর্টকে জানান যে আপনারা কি বলছেন, যে অভিষেক ব্যানার্জিকে কি আপনাদের প্রয়োজন, পার্সোনালি প্রয়োজন, না শুধু ডকুমেন্টস পাঠালেই হবে। দেখুন, বরাবরই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় ছিল যে আমি ডকুমেন্টস জমা দেবো না, আর কেন বিচারপতি এই ধরনের সুপারভিশন করবে। প্রথম কথা হলো অভিষেক ব্যানার্জির এখানে কোনো এখতিয়ারই নেই এই নিয়ে কিছু সওয়াল করার, কারণ উনি কোনো অ্যাকিউজডও না, উনি একজন উইটনেসের কী স্বার্থ সেটা উনিই বলতে পারবেন। আর এই মর্মে মহামান্য ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যে কোর্ট চাইলে মনিটর বা সুপারভাইজ করতে পারে, এবং উনি পরিষ্কার ভাষায় বলেছেন সিঙ্গেল বেঞ্চের যে রায় যেটাকে চ্যালেঞ্জ করে অভিষেক এসছে তার ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না। দেখুন, প্রশ্নটা হচ্ছে যে যদি তদন্তকারী সংস্থা জানে তারা কোন অ্যাঙ্গেলে ইনভেস্টিগেট করছে, তাহলে তাদের প্রশ্নাবলী তৈরি থাকা দরকার। 6 বার 10 বার ডেকে কাউকে হ্যারাস করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি সাধারণ মানুষ হিসেবেও মনে করি না, আইনজীবী হিসেবে মনে করি না। তখনই সম্ভব যে ইনভেস্টিগেশন এজেন্সি বারবার তাকে ডাকছে, কারণ কি তারা বোধহয় জানেই না তারা এক্স্যাক্টলি কী প্রশ্নটা করতে চায়, সেই জন্য বারবার প্রশ্নের পরে প্রশ্ন। এরকম হতে পারে যে আমি একটা প্রশ্ন এ করলাম, সেই প্রশ্নের এর উত্তর পেলাম বি এর উত্তরটা শোনার পরে আমি আবার সিটা জিজ্ঞেস করলাম, কিন্তু তার তো একটা আলটিমেটলি কি কথা বেরোচ্ছে যে সম্পত্তির খতিয়ান নাকি পাওয়া যাচ্ছে না। আরে কেন পাওয়া যাবে না? আজকে একটা প্যান কার্ড দিয়ে যদি একজন ইনকাম ট্যাক্স অফিসার নিজের অফিসে বসে এন্ট্রি করে, সে দেখতে পারবে সেই প্যান কার্ডের সাথে কী কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কড আছে। সেটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারছে না? সেটা কি ইডি অফিসাররা করতে পারছেন না? আজকে রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখলে যে কার কার নামে কী কী রেজিস্ট্রি হয়েছে সেটা পাওয়া যাবে, অনলাইন আছে, সেটা দেখেই নেওয়া যেতে পারে, তাই জন্য কাউকে ডাকার দরকার নেই। তো কি সম্পত্তির খতিয়ান আছে, সম্পত্তির প্রশ্নে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো ডাকার প্রয়োজনীয় থাকা উচিতই নয়। আমার মনে হয় ওদের তদন্তটা যদি তারা সত্যিভাবে ঠিকভাবে কিছু পেয়ে থাকে সেটাকে সংশ্লিষ্টভাবে রেডি করুক, রেডি করে স্যাটিসফ্যাকশন অ্যাটেন্ড করে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকুক, এবং সেটা বলে ডাকুক যেটা ওয়ান অ্যান্ড ফাইনাল টাইম
তারপরে কোনো প্রসিডিওর নিক। আপনারা জানেন সুপ্রিম কোর্ট রিসেন্টলি বলেছেন, এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাইবো, এখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো অ্যাকিউজ নন, উনি কিন্তু একজন সাক্ষী, উনি উইটনেস হিসেবে ওনাকে ডাকা হচ্ছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উইটনেস হিসেবে বারবার ডাকা হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাজ উইটনেস কি বলছেন কি না বলছেন সেটা যদি আপনাদের মনে হয় আপনারা প্রেসে বলবেন না, ওয়েল অ্যান্ড ফাইন, কোর্টের কাছে প্লেস করুন। কোর্ট তো দেখে বলছে আপনারা কিছু প্রশ্ন করতেই পারছেন না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটা হ্যারাসমেন্ট মেকানিজম হয়ে যাচ্ছে, এবং আমার ধারণা যত 24 এগোবে তত হ্যারাসমেন্ট বাড়বে।